আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বেশ কিছু ব্রেকিং খবর আছে আজকের লাইভ সেশনে। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হলো আলী লারিজানিকে নিয়ে এখনো ইরানি কর্তৃপক্ষ মুখ খোলেনি, তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছে তিনি মারা গেছেন। এর পরের ঘোষণা আসছে ইরানের সর্বোচ্চ লিডার মোস্তফা খামেনির পক্ষ থেকে শত্রুকে শক্তি প্রদর্শনের মাধ্যমে প্রমাণ করবে ইরান, অর্থাৎ আসছে 72 ঘন্টা সবচেয়ে ভয়ঙ্কর সময় আসতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, এবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা জরুরি বৈঠক করে সিদ্ধান্ত নিলেন তারা কি ট্রাম্পের পক্ষে দাঁড়াবে নাকি বিপক্ষে দাঁড়াবে। 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ন্যাটোকে এই যুদ্ধে টেনে আনার জন্য বারবারই তুরস্কে হামলার ঘটনা ঘটছে। তুরস্ক কি সিদ্ধান্ত নিল, ইরানের পক্ষে না বিপক্ষে? পাশাপাশি ইরাক এবং আরো কয়েকটি দেশে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরান নতুন করে তার প্রতিবেশী দেশগুলোকে একটা কঠিন রেড নোটিশ পাঠিয়েছে। কি ছিল সেই বার্তায়? চলুন সংক্ষিপ্ত সময়ের জন্য এই লাইভটি আমি যতটুকু পারি আপনাদের গুরুত্বপূর্ণ সব খবরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, কয়েক দফা আরবে ফলস ফ্ল্যাগ অপারেশন হয়েছে এবং ইরান দাবি করেছে এই আক্রমণগুলো তারা করেনি। আরবরা বুঝতে পারছে এই আক্রমণগুলো কারা করছে, কারা আরবের সাথে ইরানের যুদ্ধটা লাগাতে চাইছে, যে কারণে আরব রাষ্ট্রগুলো ইরানের ব্যাপারে কোনো মুখ খুলছে না। এই পর্যন্ত যুদ্ধের 17 দিন পর্যন্ত আরব রাষ্ট্রে অনেক অ্যাটাক হয়েছে। ইরান বলছে তারা শুধু মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট টার্গেটে হিট করছে, বাকিগুলো তারা করছে না। কিন্তু এছাড়াও বিভিন্ন তেল পানি শোধনাগারে হামলার ঘটনা ঘটছে, তাহলে সেগুলো করছে কারা? ইরান বলছে আরবকে যে তোমরা এ ব্যাপারে তদন্ত শুরু করো, কাউকে দায়ী না করে আগে তদন্ত করে সঠিক তথ্য বের করো। ইরান দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ মেসেজটি দিয়েছে সেটি হলো সাম্প্রতিক মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের খার্ক দ্বীপে বড়সড় আক্রমণ চালিয়েছে। এরপর ইরানের প্রতিশোধ স্বরূপ আরব আমিরাতে পাল্টা আক্রমণ করেছে, কাতার কুয়েতেও আক্রমণ করেছে। এবার ইরান স্পষ্ট করে বলেছে যে ইরানের কোনো ভূমিতে বা ইরানের বাণিজ্যিক কোনো নগরীতে যদি আর কোনো হামলার ঘটনা ঘটে এবং সে হামলার ঘটনাগুলো যদি আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্রের ভূমি ব্যবহার করে করা হয়, তাহলে সেই রাষ্ট্রের কোনো তেল বা পানি শোধনাগারকে আমরা আর ছাড় দেব না। ক্লিয়ার করে বলি, ইরানের খার্ক দ্বীপে কি আছে? ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র এখানে। 80-90% তেল এখান থেকে পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। তো আর যদি খার্ক দ্বীপ বা ইরানের এরকম বাণিজ্যিক কোনো টার্গেটে হিট করা হয় তেলের, সেটা হোক তেহরানে বা অন্য কোনো জায়গায়, তাহলে ইরান যে রাষ্ট্রটি ব্যবহার করে ইরানে আক্রমণ করবে, খার্ক দ্বীপে হোক বা তেহরানি হোক বা যে কোনো জায়গায়, ইরান সেই দেশটির সেই টার্গেটে হিটগুলো করবে। এখন যদি আমেরিকা আরব আমিরাতকে ব্যবহার করে টার্গেট করে, তাহলে আরব আমিরাতের কোনো তেল ক্ষেত্র ইরান আর ছাড়বে না, সবগুলোকে টার্গেট করবে। যদি সৌদি আরবকে ব্যবহার করে, কাতার কুয়েত বাহরাইন জর্দান যে কোনো একটি দেশকে ব্যবহার করে, সেক্ষেত্রে তার সেই স্থাপনাগুলোকে ধ্বংস করে দেবে ইরান। অর্থাৎ এটি দিয়ে সেই দেশটিকে চাপে রাখছে যে তুমি আমার ভূমি আর ব্যবহার করো না, কারণ আমি তেল বেচে খাই, তেল না থাকলে আমার দেশ ফকির হয়ে যাবে, রাস্তায় ভিক্ষা করতে হবে। সো তুমি ইরানের ওই জায়গায় টার্গেট করো না যেটা ইরান আমার সেই জায়গায় আক্রমণ করতে পারে। অর্থাৎ ইরান তার বাণিজ্যিক অঞ্চলকে বা তেল শোধনাগারকে বা তেলের খনিকে বাঁচাবার জন্য এই কৌশলটি অবলম্বন করেছে। একদম ডাইরেক্ট হুমকি দিয়ে বলেছে আমার যেখানে আক্রমণ হবে, যে দেশটি ব্যবহার করবে আমেরিকা বা ইসরায়েল, আমি ঠিক সেই দেশটি ব্যবহার করব। এখন 3 নম্বর গুরুত্বপূর্ণ খবর, তুরস্ক বারবারই ইরানের পক্ষে দাঁড়াচ্ছে, এবারও খুব শক্তভাবে ইরানের পক্ষে দাঁড়িয়েছে। কিরকম?
একাধিকবার তুরস্কের উপর দিয়ে মিসাইল বা ড্রোন ছুটে গেছে, বলা হচ্ছে এগুলো ইরানের। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এগুলো ইরান তুরস্ককে বা তুরস্কের ন্যাটো মার্কিন যে ঘাঁটি আছে সেটাকে টার্গেট করে করছে। কিন্তু তুরস্ক বারবারই অস্বীকার করেছে, বলছে না এটা ইরান ছোড়েনি, এটি ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে। তো তুরস্কের কি বলে ন্যাটোর একটি আর্টিকেল আছে, আর্টিকেল 5, সেখানে বলা আছে যে ন্যাটোর কোনো একটি দেশ আক্রান্ত হলে বাকি সকল দেশ সেই দেশকে রক্ষায় আসবে এবং যে আক্রমণ করবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। এটা ন্যাটোর আর্টিকেল 5-এর একটা ধারা। তো ন্যাটো যেহেতু একমাত্র মুসলিম দেশ যারা ন্যাটোর অংশ, তো বারবারই তুরস্ককে টার্গেট করছে সেই কি বলবো গোপন শত্রুরা। তারা ইরানের বিরুদ্ধে ন্যাটোকে যুদ্ধে জড়াবার জন্য তুরস্কে এই আক্রমণগুলো করছে। আর বারবারই তুরস্ক অস্বীকার করছে যে না এটা ইরান করেনি। তুরস্ক কোনোভাবেই চাইছে না ইরানের বিরুদ্ধে ন্যাটো এই যুদ্ধে জড়াক। এবং সম্প্রতি লাস্ট আবারও এই কাজটি করা হয়েছে, অর্থাৎ তুরস্কের উপর চাপ বৃদ্ধি করা হয়েছে যাতে তুরস্ক ইরানের বিরুদ্ধে ন্যাটোকে নামায়। তুরস্ক লাস্ট আবারও বার্তা দিয়েছে, এরদোয়ানের দেশ বলেছে যে না এই আক্রমণ বা এই মিসাইল বা এই ড্রোন ইরানের নয়। তার মানে তুরস্ক এ যাত্রায় আবারও ইরানের পক্ষে দাঁড়িয়ে ইরানকে এ যাত্রায় ন্যাটোর হাত থেকে রক্ষা করেছে। তারপরের গুরুত্বপূর্ণ খবরটি কি, আজকে ইউরোপীয় ইউনিয়নের সকল পররাষ্ট্রমন্ত্রীরা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সে বৈঠকে ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন যে মনে হয় আজকে ইউরোপীয় রাষ্ট্রগুলো আমার পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে, কিন্তু ঘটে গেল তার পুরো উল্টো ঘটনাটি। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, মানে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর জানানো হয়েছে যে ইউরোপ এই যুদ্ধে আসবে না এবং হরমুজে তারা কোনো যুদ্ধ জাহাজ পাঠাবে না এবং ইরান আমেরিকার এই যুদ্ধে ইউরোপ অংশ নেবে না। তার মানে আমেরিকার স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। ইউরোপ পুরোপুরি ট্রাম্পকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। তার মানে ট্রাম্প তার ন্যাটো বন্ধুদের বা ইউরোপীয় বন্ধুদের এই যুদ্ধে পাচ্ছে না, এটা আজকে স্পষ্ট হয়ে গেছে। তারপরের গুরুত্বপূর্ণ খবরটি কি, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির সবচেয়ে কাছের লোক বা তার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের যিনি প্রধান আলী লারিজানি, ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন যে মিসাইল অ্যাটাকের মাধ্যমে আলী লারিজানি এবং ইরানের একটি স্পেশাল ফোর্স বাজাজ ফোর্স, সে বাজাজ ফোর্সের প্রধান আলী লারিজানির ছেলে সহ কয়েকজনকে তারা হত্যা করেছে। এখন পর্যন্ত ইরানের গণমাধ্যম এই বিষয়ে কিছু বলেনি। কয়েকটি মাধ্যম দাবি করেছে এই ঘটনা মিথ্যে, কয়েকটি মাধ্যম, তবে রাষ্ট্রীয় গণমাধ্যম এই বিষয়ে স্পষ্ট কিছু বলেনি এবং এখন পর্যন্ত তারা অস্বীকার করেনি। তবে কিছু মাধ্যম বলছে যে না এই ঘটনা মিথ্যা, আক্রমণ হয়েছে তবে তারা বেঁচে আছে। তবে মনে হচ্ছে, কারণ ইসরায়েল এই রকম দাবি যেগুলো করেছে প্রায় কাছাকাছি হয়েছে, এই ঘটনার পরপরই ইরানের পক্ষ থেকে নেতা কাকুর বাড়িকে টার্গেট করে ব্যাপক অ্যাটাকের ঘটনা ঘটেছে। সিরিজ অ্যাটাক চলছে, একটার পর একটা অ্যাটাক, অর্থাৎ আলী লারিজানির উপর হামলার পর বড় মাত্রায় অ্যাটাক শুরু হয়ে গেছে দেশটির বিরুদ্ধে। তাতে করে মনে হতে পারে আলী লারিজানির কিছু একটা ঘটেছে, যার কারণে প্রতিশোধমূলক আইআরজিসি তারা বড় ফ্রেমে অ্যাটাক শুরু করেছে। ইরানের কয়েকটি মাধ্যম দাবি করেছে যে ইরানের সর্বোচ্চ নেতা মুজতফা খামেনি, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি চিকিৎসার জন্য রাশিয়া চলে গেছেন, এটি ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল, এমনটি বলা হয়েছে। তবে আজকে ইরানের যিনি রাষ্ট্রদূত রাশিয়াতে আছেন তিনি স্পষ্ট করে বলেছেন যে তাদের সর্বোচ্চ নেতা, বর্তমান যিনি নেতা আলী খামেনির ছেলে মুস্তফা খামেনি, তিনি রাশিয়াতে চিকিৎসাধীন নেই, তিনি দেশেই আছেন। এবং মুস্তফা খামেনির পক্ষ থেকে যে বক্তব্যটি এসছে কয়েকটি গণমাধ্যমে ইরানের হাত ধরে, সেখানে বলা আছে আগামী 72 ঘন্টায় তারা বড় রকম আক্রমণ করতে যাচ্ছে এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট সকল স্থাপনা সবাই যেন এড়িয়ে চলে। অর্থাৎ এই বক্তব্যের পর এটি ধারণা করা যেতে পারে আলী লারিজানি হয়তো আর বেঁচে নেই। এখনো কনফার্ম ইরান বলেনি, বাট এই ঘোষণাটির পর মনে হচ্ছে
একটা শক্ত জবাব দিতে যাচ্ছে ইরান। আগামী 72 ঘন্টা আমেরিকা ইসরায়েলের জন্য টেনশন, প্লাস আমেরিকা ইসরায়েলও এই সময়টিতে বড় রকম পাল্টা প্রতিঘাত করতে পারে ইরানে। একটা প্রশ্ন বারবার আসতে পারে যে ইরানের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কোথায় আছেন, কিভাবে ওরা জেনে যায় ঘরে বসে? ইরানের ভেতরে এত পরিমাণ বিশ্বাসঘাতক প্রবেশ করেছে বা এত গুরুত্বপূর্ণ জায়গায় বিশ্বাসঘাতকরা আছে যেটা ইরান আসলে এখনো নির্ণয় করতে পারছে না। গতকালকের খবরে আপনাদেরকে বলেছিলাম যে 500-র মতো ব্যক্তিকে গ্রেফতার করেছে ইরান। এর মধ্যে 250 জনই হলো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসা ব্যক্তি। আর আজকে শুনছি আলী লারিজানি মারা গেছেন, যিনি একদিন আগে বলেছিলেন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। বলেছেন আজকে ইরান, এরপর অন্য কোনো দেশকে ওরা টার্গেট করবে। আলী লারিজানি স্পষ্ট বলেছিলেন যে ইরান সাম্রাজ্যবাদী নয়, ইরান তার আয়তন বাড়ানোর জন্য প্রতিবেশীর ভূমিতে প্রবেশ করবে না, করবে গ্রেটার ইসরায়েল তৈরিতে যারা স্বপ্ন দেখছে। আরবরা তোমাদের ঘুম ভাঙাও, তোমরা ইরানকে নয় শত্রু ভাবো সেই দেশটিকে যারা গ্রেটার ইসরায়েল স্বপ্ন দেখছে। তোমরা ইরানকে শত্রু ভেবে ইরানের বিরুদ্ধে কাজ করতে গিয়ে তোমরা নিজেরা ক্ষতি করছো। তোমাদের আহ্বান করছি ঐক্যবদ্ধ হও। কে বলেছেন? আলী লারিজানি। এর পরপরই তার উপরে হামলাটি হয়েছে এবং তার বর্তমান খবর এখনো আমরা জানি না। তিনি কেমন আছেন, বেঁচে আছেন না মরে গেছেন সেটাই স্পষ্ট জানা যাচ্ছে না। ইরানের মধ্যে যে এই বিশ্বাসঘাতকদের কথা বলছে, আলী খামেনি মারা গেছেন, তার অবস্থানটা কি করে তারা জানছে, কোথায় আছেন, কি অবস্থায়? আলী লারিজানি এই মুহূর্তে যুদ্ধের মাস্টার মাইন্ড বলা হয়। তিনি এই যুদ্ধের প্রত্যেকটা বিষয়কে কন্ট্রোল করছিলেন। আন্তর্জাতিকভাবে তিনি যতগুলো আলোচনা হচ্ছিল আমেরিকার সাথে বা বিভিন্ন দেশের সাথে, প্রত্যেকটা আলোচনা বা বৈঠকে তিনি প্রধান ছিলেন। তিনি দেশটির 3বারের এমপি ছিলেন, স্পিকার ছিলেন এবং সর্বশেষ তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হয়েছেন। এই ব্যক্তি যিনি যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে আলোচনা করতে পারে বা যে কোনো দেশের সাথে তারা আলোচনা করবে, সেই ব্যক্তিকে মেরে আমেরিকা বা ইসরায়েল কি টার্গেট পূরণ করলো? তার মানে আমেরিকা যখন আলোচনা চাইছে যুদ্ধবিরতির জন্য, তখন নেতাকাকর দেশটি আলোচনা বন্ধ করে দেওয়ার জন্য এই টার্গেটে হিট করছে। এই মুহূর্তে আমেরিকার সাথে আলোচনার বাকি থাকলো কে? অর্থাৎ ইরান এখন বলছে তারা আর কোনো আলোচনায় যাবে না। আলোচনার জায়গাগুলো বা আলোচনার মানুষগুলো যেহেতু তারা মেরে দিচ্ছে, এখন লড়াই অব্যাহত থাকবে। এই লড়াইতে শেষ বলে দেবে কে জয়ী হবে, কে বিজয়ী হবে। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরো কিছু বার্তা দিয়েছেন। তিনি লাস্ট একটি স্টেটমেন্ট দিয়েছেন যে এই যুদ্ধের ব্যাপারে তাকে সাবেক কোনো একজন প্রেসিডেন্ট ভালো পরামর্শ দিয়েছেন এবং যুদ্ধের সমর্থন করেছেন। মার্কিন গণমাধ্যমগুলো বলছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের আগে বেঁচে যাওয়া 4জন প্রেসিডেন্ট আছেন। সেই গণমাধ্যমগুলো 4জন প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন, তারা বলেছেন কারোর সাথে ডোনাল্ড ট্রাম্পের কথা হয়নি, এটি ফেক, মানে তার একটা মিথ্যা বক্তব্য। তো ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছেন বোঝা যাচ্ছে। যা বলছেন সত্য বলছেন না মিথ্যা বলছেন তা তিনি জানেন না। পাশাপাশি তার অন্যতম বন্ধু নেতানিয়াহুর কোনো খবর নেই। আজকে পর্যন্ত আলী লারিজানি যদি মারাও যায়, ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কাটজ কথা বলছেন গণমাধ্যমে। কোথায় নেতানিয়াহু? তাকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত কোনো জায়গায় স্টেটমেন্ট দেয়া বা কোনো বক্তব্য দিতে দেখা যাচ্ছে না। শুধু তিনি বেঁচে আছেন এটা প্রমাণের জন্য এক এক জায়গা থেকে এক একটা ভিডিও আসতেছে, যে ভিডিওগুলোকে নিয়ে আরো বেশি গুজব ছড়াচ্ছে। যে কাজটি ইসরায়েল কাটজ করছেন ডিফেন্স মিনিস্টার, সে কাজটি কেন নেতানিয়াহু করছে না? সে কাজটি তো আগে তিনি করতেন। এগুলো নিয়ে আরো গুজব বাড়ছে। তিনি কি গুরুতর অসুস্থ, মানে আহত, নাকি ওপারে চলে গেছেন? এরকম নানান প্রশ্ন এখন আরো সামনের দিকে আসছে। তবে আসছে 72 ঘন্টা বড় রকম বিপর্যয় দেখতে পারে পৃথিবী, কারণ ইরান তার আরেকজন সবচেয়ে জনপ্রিয় বা গুরুত্বপূর্ণ ব্যক্তি আলী লারিজানিকে যদি সত্যিকার অর্থে হারিয়ে থাকে, এটার প্রতিশোধ হবে ভয়ঙ্করভাবে, কারণ তিনি আইআরজিসির সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন, বা এই যুদ্ধের পুরো নিয়ন্ত্রণটা, ধরনটা, কৌশলটা তিনি বাতলে দিচ্ছেন, এটি বলছে বিভিন্ন গণমাধ্যম। ডোনাল্ড ট্রাম্পের শেষে একটি বক্তব্য ছিল, ইরানিরা যথেষ্ট ঘাউরা এবং যথেষ্ট বুদ্ধিমান, তাদের সাথে যুদ্ধে বুঝতে পারছে যে ইরানিরা দমে যাওয়ার পাত্র নয়, এবং তাদের সাথে মাঠে লড়তে গিয়ে তারা বুঝতে পারছেন এরা আসলে যোদ্ধা জাতি, সহজে ভীতু হয় না।
দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।